অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসাধারণ ছোট গল্প হল দেওঘরের স্মৃতি। শুধুমাত্র বাংলা সাহিত্যই নয়, বিশ্ব সাহিত্যের সেরা সেরা গল্পের সাথে এটি অনায়াসেই পাল্লা দিতে পারে। তাহলে শুরু করা যাক। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সব থেকে ভরে ওঠে দোয়েল। অন্ধকার যেতে না যেতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুন। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলে না তো? এদেশে ব্যাধের অভাব নেই। পাখি চালান দেওয়াটাই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই অনেক বেশি। প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সে একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরি রোগের আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আঁট করে মোজা, কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে তার আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি মেয়েটির 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই। শক্তি নেই তার নিজের দেহটাকে টানবার। তবু সব থেকে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ তাকে রেখে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তি না মেয়েটির চোখের চাহনিতে। মনে হতো আমাকে দেখে সে যেন লজ্জা পায়। কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে। ছেঁড়া খোঁড়া জামা কাপড়ে সন্তান 3টিকে ঢেকে ঢুকে প্রত্যহই সে এই পথে চলত। হয়তো ভেবেছে আর কিছুতে তো হলো না, সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্যে দিয়ে রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা। আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে। নিজের মনে মনে বসে ভাবতাম, এছাড়া কি আর কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে এর চেয়ে বেশি চাইতে কে কবে শেখালো তাকে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে 3টি ছেলে মেয়ে তার সমস্ত জীবনের শক্তি শোষণ করে নিচ্ছে, তাদের যেন সে মানুষ করার অবকাশ পায়। সে কারোর মেয়ে, কারোর বউ, কোথায় তার বাড়ি কিছুই জানে না। শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মুছবার নয়। আমার সঙ্গে এসেছিল এক যুবক বন্ধু। নিঃস্বার্থ তার সেবা। কলকাতায় ভারী অসুখের সময় যেমন দেখেছি, এখানেও দেখতে পেলাম তেমনই। মাঝে মাঝে সে বলতো, চলুন দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমি বলতাম, তুমি যাও ভাই, আমি এখানে বসেই ওই কাজটা সেরে নিই। সে অসহিষ্ণু হয়ে বলতো, আপনার চেয়ে কত বেশি বয়সের লোক এখানে বেড়ায়, একটু চলাফেরা না করলে খিদে হবে কেন?
বলতাম ওটা কম হলেও সইবে, কিন্তু পথে মিছামিছি ঘুরে বেড়ানো সইবে না। সে রাগ করে একলাই বেড়াতে যেত, কিন্তু সাবধান করে দিত, অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন, আলু আনতে চাকরদের ডাকবেন, এদিকে করের ছাপটি কিছু বেশি, নিরীহ জীব কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না। সেদিন বন্ধু গেছেন ভ্রমণে, সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাদ ব্যাধিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়ে চলে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদিও ভেতরে আসে ওকে খেতে দিস। ঘন্টাখানেক পরে খোঁজ দিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরের দিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনে কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ল। অর্থবোধহয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চা করে সে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যাননি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যেক খাবার অনেক ফেলা যায়, এতে কারুর আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, এ আমি জানতাম না। তবে বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তার উপরেই বেশি, অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকে সেখানে বসে আছে ধুলোয়। বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হা অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে কেমন লাগলো? সে জবাব দেয় লেজ নেড়ে। মনে করি মাংসটা তার বোধহয় ভালোই লেগেছে। জানিনি যে মালির বউ তাকে মেরে ধরে বের করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতেই দেয় না, তাই সে সামনের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেইমাত্র পড়া হয়ে গেছে। জানলার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়ি দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ, এই সুযোগে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো রে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে।
যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দ শুনেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিসনি? আজ্ঞে না, মালি বউ ওকে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব কি হলো? মালি বউ চেঁচে পুচে সব নিয়ে গেছে। হাঙ্গামা শুনে আমার বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলেন। মুচকি হেসে বললেন, দাদার এক কাণ্ড, মানুষে খেতে পায় না, পথের কুকুরকে ডেকে খাওয়ানো। বেশ, আমার বন্ধু জানেন এর থেকে অকাট্য যুক্তি আর নেই। মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া? শুনে চুপ করে রইলাম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায়, সে ওদেরকে আমি বোঝাবো কি করে? সে যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলোয় পরম নিশ্চিন্তে স্নান করে নিল। মালি বউয়ের ভয় তার গেছে। বেলা যায়, বিকেল হলে ওপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। আমার শরীর আর সারল না। দেহঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করে ফেললাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরে ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই করা চলল। অতিথি আজ মহা ব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই যেন সব থেকে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নাবতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে আছে। কি রে, এখানেও এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিল, কি জানি, মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড় দেওয়ার 1 মিনিট দেরি। সঙ্গে যারা মালপত্র তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল। সবাই পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝ্যাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল। বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে ওপরে উঠে সে খুঁজে দেখবে আমার ঘরটা। তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে।